450-রও বেশি আর্টিকেল, ভাবা যায়। প্রথমবার দেখলে তো ভারতীয় সংবিধানের এই বিশাল আকার দেখে মাথা ঘুরে যাওয়াই স্বাভাবিক, তাই না? কিন্তু কোনো চিন্তা নেই, এর আসল গঠনটা একবার ধরে ফেলতে পারলেই দেখবেন পুরো ব্যাপারটা জলের মতো সোজা লাগছে। আচ্ছা, সংবিধানটাকে ঠিকমতো বুঝতে হলে আমাদের একটু টাইম ট্রাভেল করতে হবে। দেখুন, ১৯৪৯ সালে যখন সংবিধান গ্রহণ করা হলো তখন যা ছিল আর আজকে যা আছে তার মধ্যে কিন্তু বেশ কিছু পরিবর্তন এসেছে। আর্টিকেল, পার্টস, শিডিউল সময়ের সাথে সাথে সবই বেড়েছে। আর এই পরিবর্তনগুলোই আসলে আমাদের দেশের বদলানো প্রয়োজনগুলোকে তুলে ধরে। আমাদের সংবিধান প্রণেতারা কিন্তু খুব সুন্দর করে এই বিশাল ডকুমেন্টটাকে সাজিয়েছিলেন। ব্যাপারটা অনেকটা একটা বিশাল বইয়ের মতো, বুঝলেন? এর দুটো প্রধান কাঠামো আছে। একটা হলো পার্টস, যেগুলো হলো বইয়ের অধ্যায়ের মতো, আর দ্বিতীয়টা হলো শিডিউল, যা অনেকটা বইয়ের শেষে থাকা পরিশিষ্ট বা অ্যাপেন্ডিক্সের মতো, যেখানে বিস্তারিত তথ্যগুলো লিস্ট করে দেয়া থাকে। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা সংবিধানের যে মূল ভিত্তি, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু পার্টস বা অংশগুলো, সেগুলো দেখে নিই। এই যে পার্টগুলো দেখছেন, এগুলোই কিন্তু আমাদের দেশের একেবারে ফাউন্ডেশনাল পিলার। মানে দেশের সীমানা কি হবে, কারা নাগরিক, আমাদের মৌলিক অধিকার কি কি, আর কেন্দ্র বা রাজ্য সরকার কিভাবে চলবে, এই সব কিছুর মূল নকশাটা এখানেই করা আছে। আচ্ছা, WBCS এর জন্য একটা সুপার ইম্পর্ট্যান্ট টিপ দিই। শুধু মূল সংবিধান পড়লেই কিন্তু হবে না। পরে যে অ্যামেন্ডমেন্ট বা সংশোধনীর মাধ্যমে নতুন পার্টস যোগ করা হয়েছে, সেখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। চলুন সেই কি অ্যাডিশনগুলো একবার দেখে নিই। এই যে লিস্টটা, এটা দেখলেই বোঝা যায় যে আমাদের সংবিধান কিন্তু কোনো পাথরের লেখা নয়। এটা একটা জীবন্ত জিনিস। সময়ের সাথে সাথে নতুন প্রয়োজন তৈরি হয়েছে, আর সেই অনুযায়ী নতুন নতুন পার্টস যোগ করা হয়েছে। যেমন ধরুন, পঞ্চায়েত, পৌরসভা বা আমাদের মৌলিক কর্তব্য, এগুলো সবই পরে যোগ হয়েছে। ব্যাপারটা শুধু যে যোগ করার তা কিন্তু নয়, কিছু জিনিস বাদও গেছে। যেমন একটা সময় পার্ট বি স্টেট বলে একটা কনসেপ্ট ছিল, কিন্তু রাজ্য পুনর্গঠনের পর সেটার আর কোনো দরকার ছিল না, তাই পার্ট 7কে সংবিধান থেকে বাদ দিয়ে দেওয়া হয়। তো পার্টসের গল্প তো হলো, এবার আসা যাক স্কেজুলসের দিকে। এই স্কেজুল বা তফসিলগুলো হলো সংবিধানের সেই অ্যাপেন্ডিক্স, যেখানে আর্টিকেলের সাথে সম্পর্কিত বিস্তারিত তথ্য বা তালিকা দেওয়া থাকে। এই জায়গাটা কিন্তু পরীক্ষার জন্য একটা ক্লাসিক ট্র্যাপ, অনেকেই ভুল করে। ভালো করে খেয়াল রাখুন, যেমন ধরুন, দ্বিতীয় শিডিউলে কিন্তু প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর বেতনের কথা লেখা নেই। আবার তৃতীয় শিডিউলে রাষ্ট্রপতি বা রাজ্যপালের শপথের বিষয়ে কিছু বলা নেই, কারণ সেগুলো সংবিধানের অন্যান্য আর্টিকেলে আলাদাভাবে উল্লেখ করা আছে। এই 7th শিডিউলকে বলতে পারেন ভারতের ফেডারেল স্ট্রাকচারের হার্ট। এখানেই কেন্দ্র আর রাজ্যের মধ্যে আইন বানানোর ক্ষমতা ভাগ করে দেওয়া হয়েছে। 3টে লিস্ট আছে: ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট আর কনকারেন্ট লিস্ট। এই বিভাজনটাই ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এই যে 8th শিডিউলের জার্নিটা কি দারুণ বলুন তো। ভারতের যে ভাষাগত বৈচিত্র্য, তাকে সম্মান জানাতেই এই শিডিউলটা সময়ের সাথে সাথে বড় হয়েছে। শুরুতে ছিল মাত্র 14টা ভাষা, আর আজ সেখানে 22টা স্বীকৃত সরকারি ভাষা রয়েছে। ঠিক যেমন আমরা পার্টসের ক্ষেত্রে দেখলাম, শিডিউলসের ক্ষেত্রেও কিন্তু একই গল্প। মূল সংবিধানে 8টা শিডিউল ছিল, আর বাকি 4টে পরে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে যোগ করা হয়েছে। ভূমি সংস্কার, দলত্যাগ বিরোধী আইন, পঞ্চায়েত, পৌরসভা, এই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই নতুন শিডিউলগুলোর মাধ্যমেই সংবিধানে জায়গা পেয়েছে। আমি জানি এতগুলো পার্টস, এতগুলো শিডিউলস সব মনে রাখাটা চাপের, কিন্তু চিন্তা নেই, এর জন্য একটা দারুণ ট্রিক আছে। একটা সিম্পল নেমনিক, যেটা পরীক্ষার হলে সব তথ্য এক মুহূর্তে মনে করিয়ে দেবে। আর সেই ম্যাজিক ফ্রেজটা হলো টিয়ার্স অফ ওল্ড পিএম। ব্যাস এইটুকু মনে রাখলেই হবে, কারণ এর প্রত্যেকটা অক্ষর আপনাকে পরপর 12টা শিডিউলের কথা মনে করিয়ে দেবে। চলুন এটাকে ভেঙে দেখি। টি ফর টেরিটরি, মানে ভারতের রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল। তারপর আসছে ই। ই ফর ইমলিউমেন্টস বা বেতন ভাতা। এ ফর অ্যাফার্মেশনস বা শপথ। আর হল রাজ্যসভাতে সিটের বন্টন। এস দিয়ে শেডিউলড এরিয়াজ, আর ও ফর আদার ট্রাইবাল এরিয়াজের প্রশাসন। দেখলেন কত সোজা? এবার বাকি অংশটা দেখি। এফ ফর ফেডারেল স্ট্রাকচার, মানে সেই কেন্দ্র রাজ্যের ক্ষমতা ভাগ। ও ফর অফিশিয়াল ল্যাঙ্গুয়েজেস বা সরকারি ভাষা।
এল দিয়ে ল্যান্ড রিফর্মস বা ভূমি সংস্কার, ডি ফর দ্য ফেমাস অ্যান্টি ডিফেকশন ল, আর শেষে পি ফর পঞ্চায়েতস আর এম ফর মিউনিসিপ্যালিটিজ। ব্যাস, পুরো 12টা শিডিউল আপনার হাতের মুঠোয়। এখন প্রশ্ন হলো, এই যে এত কিছু জানলাম, এটা কি শুধু পরীক্ষার জন্য মুখস্থ করার? একদমই না। একজন ফিউচার সিভিল সার্ভেন্ট হিসেবে এই কাঠামো